বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দানিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আমি তোমাদের বিবিএ অনার্স পার্ট 3 অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সে পাঠদান করছি। এর পূর্বে আমি এই কোর্সের নবম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে দশম অধ্যায় আলোচনা করব। আমাদের দশম অধ্যায় যে আলোচ্য বিষয় সেটা হলো টিম অ্যান্ড টিম বিল্ডিং, অর্থাৎ দল এবং দল গঠন। তো আলোচনা শুরুর পূর্বে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি যে করোনাকালীন সময়েও শিক্ষার্থীদের যাতে লেখাপড়া নষ্ট না হয় তার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো টিম অ্যান্ড টিম বিল্ডিং, অর্থাৎ দল এবং দল গঠন। এটি নিয়ে পূর্ববর্তী অধ্যায়ও নবম অধ্যায়ও কিছুটা আলোচনা হয়েছে। আজকে দশম অধ্যায়ে আমরা টিম কি এবং টিমের উদ্দেশ্যকে এটা নিয়ে আমরা কথা বলবো। তো টিম বলতে যেটা বোঝায় সেটা হলো এটা একটি আনুষ্ঠানিক গ্রুপ যারা ক্লোজে থেকে কাছাকাছি থেকে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি স্বীকৃত উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তারা যৌথ প্রচেষ্টা চালায়। এই ধরনের যে টিম বা গ্রুপ গঠিত হয় সেটাকেই টিম বলা হয়। এদের সামনে একটা স্বীকৃত উদ্দেশ্য থাকে এবং পরস্পরের মধ্যে তাদের একটা যোগাযোগ থাকে এবং দায়িত্বশীলতা থাকে এবং সেই স্বীকৃত উদ্দেশ্য অর্জনের জন্য তারা চেষ্টা চালায়। এবং এই যে টিমের যে বিষয়টি, আমরা জানি যে কোনো মানুষ এককভাবে কোনো কাজ সম্পাদন করতে পারে না। কার্য সম্পাদনের জন্য একের অধিক ব্যক্তিবর্গের প্রয়োজন পড়ে। টিমের সদস্যদের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, সমন্বয় ইত্যাদির মাধ্যমে তারা কাজ করে। এই কাজগুলো টিমের মধ্যে যত সুন্দর হবে, টিম তত দক্ষ এবং সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারবে। তো এই যে টিম গঠন করা হয়, টিমের গঠনে কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথম যে উদ্দেশ্য সেটা হলো কাঠামো প্রদান করা। টিমের যারা সদস্য হন তারা টিম মাফিক একটি উদ্দেশ্য অর্জনে তারা প্রচেষ্টা চালাবে। তো তারা কিভাবে পরিকল্পনা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, তার একটি কাঠামো এই দল গঠনের মাধ্যমে বা টিম গঠনের মাধ্যমে তৈরি হয় এবং এটির মাধ্যমে কর্মীদের এই সিদ্ধান্ত গ্রহণ, সমস্যার সমাধানের সামর্থ্য বৃদ্ধি হয়। এই উদ্দেশ্যে টিম গঠন করা হয়ে থাকে। এটি টিমের উদ্দেশ্য। দ্বিতীয় হলো গঠন প্রণালী। টিম এমন ধরনের লোকদের সমন্বয়ে গঠিত হয় যাদের উদ্দেশ্য থাকে টিমের যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করা। তো সেজন্য এখানে একটা সঠিক গঠন প্রণালী থাকে। একটা সঠিক গঠন প্রণালী তৈরি করা যাদের মাধ্যমে প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য বা টিমের উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। টিমের আরেকটি উদ্দেশ্য হলো দলীয় যোগাযোগ বৃদ্ধি করা, অর্থাৎ টিমের যারা সদস্য হবে তাদের যোগাযোগ বৃদ্ধি করা এবং টিমের আরেকটি উদ্দেশ্য হলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য যেটি আছে সেটি অর্জন করা। তো টিমের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা চালানো সম্ভব। এই হলো তো টিমের উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা, আমরা টিম কি এবং টিমের উদ্দেশ্য কি আমরা বুঝলাম। অর্থাৎ টিম হচ্ছে কতিপয় অর্থাৎ একটি সংগঠনের কতিপয় কর্মীর একটা গ্রুপ, আনুষ্ঠানিক গ্রুপ। এরা খুব কাছাকাছি তারা অবস্থান করে দলের যে স্বীকৃত উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা চালায়। এটি হলো টিম এবং টিমের উদ্দেশ্য কি সেটা আমরা জানলাম। এখন আমরা একটি আদর্শ টিমের বৈশিষ্ট্য কি, অর্থাৎ টিমটি সঠিক কিনা, আদর্শ কিনা সেটা বোঝার জন্য কতগুলো বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে। এগুলো দেখলে আমরা বুঝবো আসলে টিমের ভিতরে যদি এই গুণাবলী বা বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে আমরা আদর্শ টিম আমরা বলবো। প্রথম যে আদর্শের কথা বলা হচ্ছে সেটা হলো সততা। টিমের অবশ্যই যারা সদস্য হবেন তারা সৎ হবেন। দ্বিতীয় হলো তারা পারস্পরিক স্বার্থে কাজ করবে। তারা ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করবে না। যেমন তাদের ভিতরে সততা থাকবে, প্রত্যেক সদস্য প্রত্যেকের ব্যাপারে সৎ থাকবে। পাশাপাশি তার নিজস্ব স্বার্থ থাকলেও তারা পরস্পরের স্বার্থে কাজ করবে এবং এই টিমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পরস্পরের প্রতি নির্ভরশীলতা এখানে থাকবে। প্রত্যেকের কাছে পরামর্শ নেবে। এরপর হচ্ছে প্রত্যেকের
দায় দায়িত্ব নির্ধারণ করা থাকবে এবং প্রত্যেকের দায় দায়িত্ব কি সেটা তারা জানবে এবং সেখানে দায়িত্ব পালন করবে এবং দায় দায়িত্ব যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে তাদের দায় দায়িত্ব নির্ধারিত হবে। তারা পারস্পরিকভাবে সহযোগিতা করবে, এটিও একটি আদর্শ টিমের বৈশিষ্ট্য। টিমের সদস্য যারা হবেন তাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। একের অপরের সাথে মিলে ধৈর্য সহকারে পরিস্থিতি পর্যালোচনা করা বা অবজার্ভ করা গুণ তাদের থাকতে হবে। দ্বিতীয় এরপর যেটি সেটা হলো সহনশীল, দলের সদস্যদের ভিতরে সহনশীল আচরণ থাকতে হবে। এরপরে দলের সদস্যরা অধ্যবসায়ী হতে হবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে তাদের মনোযোগ থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করার তাদের উদ্যোগ থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে। টিমের সদস্যদের উদ্যোগী হতে হবে, বিভিন্ন কাজ করার বা উদ্দেশ্য বা অর্জন করার জন্য তাদের উদ্যোগী হতে হবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা আদর্শ টিমের ভিতরে আমরা লক্ষ্য করে থাকি। এগুলো যদি বৈশিষ্ট্য কোনো টিমের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই টিমকে আদর্শ টিম বলবো। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হল টিমের প্রকারভেদ, টিম কত ধরনের হতে পারে। আমরা টিম কি এর পূর্বে আমরা বলেছি, এখন টিম কত ধরনের হতে পারে। প্রথম যে কথা হলো সমস্যা সমাধানের দল। এটি এমন একটি টিম যেখানে একটি বিভাগে কর্মরত কর্মীদের এক সপ্তাহ কাজ করার পরে তারা এরপরে কয়েক ঘন্টার জন্য বসে তারা তাদের যে কাজ করলো সেটা কাজের মাধ্যমে যে পণ্য উৎপাদন হলো সেটার গুণাগুণ, তাদের যে কাজ করলো সেটার দক্ষতা এবং কাজের যে পরিবেশ এটা উন্নয়নের জন্য তারা আলাপ আলোচনা করে। আবার আলাপ আলোচনার পাশাপাশি এখানে কিভাবে কাজের প্রক্রিয়াকে আরো উন্নয়ন করা যায় এই ব্যাপার নিজেদের মধ্যে তারা পরামর্শ করে। এইভাবে দল এই সমস্যা সমাধানের দল কাজ করে। এইটি একটি দল। তবে এই দলের সদস্যরা কিন্তু সিদ্ধান্ত অর্থাৎ তারা পরামর্শ দেয়, কিন্তু পরামর্শ বাস্তবায়নে যে কর্তৃত্ব অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের থাকে না। এরপরে হচ্ছে স্বপরিচালিত কর্মক্ষেত্রে দলসমূহ। এটি সমস্যা সমাধান দলের বিপরীত। এখানে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ এবং পদ্ধতিতে কর্মীদের সরাসরি সম্পৃক্ত করা হয়। এখানে কর্মীদের দায়িত্ব অর্পণ করা হয়, কর্মীদের কাজের সাথে সরাসরি অংশগ্রহণ করানো হয়, তাদের মধ্যে কার্য বন্টনের কাজের অগ্রগতি এই বিষয়ে সামষ্টিক নিয়ন্ত্রণ পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত, সমস্যা সমাধান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি দায়িত্ব তাদের মধ্যে থাকে। এই ধরনের দলকে আমরা স্বপরিচালিত কর্মক্ষেত্রে দল বলে থাকি। এরপর রয়েছে আড়াআড়ি দল। এইটি সাধারণত একটি টিমের একই স্তরে কর্মীদের নিয়ে এটি দল তৈরি করা হয়ে থাকে। এরপর আছে ভার্চুয়াল টিম বা দলসমূহ। এই পূর্ববর্তী যে দল তিনটি আমরা আলোচনা করছি সেখানে দলের সদস্যরা মুখোমুখি সরাসরি ব্যক্তিগত উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করে, কিন্তু ভার্চুয়াল টিমে এই ধরনের নয়, এখানে সরাসরিভাবে অংশগ্রহণ করে না। প্রত্যেক ব্যক্তি পৃথক জায়গায় থাকে, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তারা আলোচনায় আসে এবং আলোচনার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো টিমের প্রকারভেদ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে কার্যকর টিমের বৈশিষ্ট্য কি, অর্থাৎ একটি টিম কার্যকর কি অকার্যকর। যদি কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের বৈশিষ্ট্য থাকবে, আর না থাকলে অকার্যকর সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কার্যকর টিমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কার্যকর টিমের যে বৈশিষ্ট্য সেটা হলো স্বচ্ছ উদ্দেশ্য, অর্থাৎ টিমের ভিশন, মিশন, লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে সদস্যরা সুস্পষ্টভাবে জানবেন এবং পাশাপাশি এগুলোর সাথে তারা নিয়োজিত থাকবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো খোলামেলা যোগাযোগ। কার্যকর টিমে অবশ্যই, অর্থাৎ ওইটি কার্যকর টিম হবে যেটার ভিতরে সদস্যদের মধ্যে খোলামেলা যোগাযোগ ও অংশগ্রহণমূলক যোগাযোগ ব্যবস্থা পরিচালিত থাকবে এবং সুষ্ঠুভাবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। এই ধরনের বৈশিষ্ট্য কার্যকর টিমের মধ্যে থাকবে। এরপর হচ্ছে গঠনমূলক দ্বন্দ্ব। কার্যকর টিমের মধ্যে মতের অমিল থাকতে পারে, কিন্তু সদস্যরা অমিলকে আলোচনার মাধ্যমে সমাধান করবে এবং এর মাধ্যমে তারা কর্মসূচিতে এগিয়ে যাবে। এর মাধ্যমে তারা গঠনমূলক যে দ্বন্দ্ব রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। এরপর হচ্ছে কার্যকর সমস্যার সমাধান সিদ্ধান্ত গ্রহণ। এই কার্যকর টিমের মধ্যে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের একটা কার্যকর পদ্ধতি পূর্বে নির্ধারণ করা থাকবে এবং সেই অনুযায়ী তারা কর্মসূচি নিবে সমস্যা সমাধান করার জন্য। এরপর যেটি আসছে সেটা হলো সংজ্ঞায়িত অবদান, দায়িত্ব ও জবাবদিহিতা, অর্থাৎ
প্রত্যেকের কি কি অবদান বা দায়িত্ব বা জবাবদিহিতা, কার কাছে জবাবদিহিতা করবে, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িতকরণ করা থাকবে এবং এখানে কার্য সঠিকভাবে বন্টন করা থাকবে। টিমের সঠিকভাবে দক্ষতা যাতে প্রদর্শিত হয় এবং কার কি দক্ষতা, কার কি যোগ্যতা, কার কি দায়িত্ব এবং জবাবদিহিতা, এই বিষয়গুলো সুষ্ঠুভাবে এখানে উল্লেখ থাকে। ফলে প্রত্যেকের দায় দায়িত্ব সম্পর্কে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটিও কার্যকর টিমের একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে দৃঢ় সম্পর্ক। কার্যকর টিমে আন্তঃসম্পর্ক সৃষ্টি এবং রক্ষায় কাজ করে থাকে। টিমের সদস্য যারা রয়েছেন এই টিম সদস্যদের সহায়তা করে একটি দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে টিমের ভিতরে আলাপ আলোচনা, মতামত প্রদর্শন ইত্যাদির মাধ্যমে তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়। এরপরে যে পদ্ধতি প্রক্রিয়া, টিমের কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকর পদ্ধতি বা প্রক্রিয়া অবশ্যই টিমের মধ্যে থাকবে, যাতে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এরপর হচ্ছে পরীক্ষা ও সৃজনশীলতা। কার্যকর টিম অবশ্যই সৃজনশীল জ্ঞানকে তারা উৎসাহিতকরণ করবে। যাদের সৃজনশীল কার্য করার মতো সুযোগ রয়েছে বা করতে পারে, তাদেরকে সেটা করতে দিতে হবে এবং তাদের এগুলো নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকতে হবে। এটিও কার্যকর টিমের একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পরিমাপ ও মূল্যায়ন। কার্যকর টিমে যারা কাজ করে তাদের যেন একটা স্বচ্ছ একটি পরিমাপ অর্থাৎ বিনিময়কৃত পরিমাপ থাকতে হবে। অর্থাৎ কাজের বা দক্ষতার মূল্যায়নের বিষয়টি যাতে চিহ্নিতকরণ করা যায়, তার জন্য একটি সঠিক পরিমাপ ও মূল্যায়ন পদ্ধতি অবশ্যই থাকবে। এরপরে যেটি হচ্ছে শেয়ারকৃত নেতৃত্ব, অর্থাৎ পরস্পর মিলে কাজ করে দলের প্রয়োজনে দলে যারা অভিজ্ঞ সদস্য রয়েছে তারা যাতে নেতৃত্বটা সঠিকভাবে দিতে পারে, সেরকমভাবে শেয়ারকৃত নেতৃত্ব ওই সংগঠনের ওই টিমের মধ্যে থাকতে হবে। তাহলেই টিমটি কার্যকর হবে। তো একটি কার্যক্রমে অর্থাৎ শিক্ষার্থীরা একটি কার্যকর টিমের ভিতরে আমরা এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি। এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো টিমের মধ্যে থাকে, তাহলে আমরা ধরবো সেই টিমটি অবশ্যই কার্যকর। এর মাধ্যমে প্রতিষ্ঠান অবশ্যই তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে আমরা কার্যকর টিমের বৈশিষ্ট্য আমরা জানলাম। এখন আমরা জানবো যে টিমের সুবিধা এবং অসুবিধাগুলো কি। আমরা জানি যে সংগঠনের শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত যত ধরনের কাজ আছে, প্রত্যেক পর্যায়ে টিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে সমস্ত সংগঠনে কিন্তু দলীয় সিদ্ধান্তের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হচ্ছে। কারণ লক্ষ্য করা যাচ্ছে একক সিদ্ধান্ত থেকে যৌথ সিদ্ধান্ত প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই দিক থেকে আমরা টিমের সুবিধা, পাশাপাশি কিছু অসুবিধা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে সুবিধার কথা বলা হচ্ছে সেটার কাজের আগ্রহ। এই টিম গঠন হলে ব্যক্তিদের ভিতরে কাজের আগ্রহ আসে, যেহেতু তারা একটি যৌথ উদ্দেশ্য, একটা একক অর্থাৎ সাধারণ লক্ষ্য নিয়ে তারা সামনে অগ্রসর হয় এবং সবাই মিলেমিশে কাজ করে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে, ফলে তাদের ভিতরে কাজের আগ্রহ সৃষ্টি হয়। এবং দ্বিতীয় যে সুবিধা সেটা হলো এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, যেহেতু এখানে একাধিক ব্যক্তি মিলে তাদের জ্ঞান এবং মেধা প্রয়োগ করে দলীয়ভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, ফলে এখানে সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়। পাশাপাশি টিম গঠনের ফলে টিমের মাধ্যমে কাজ করলে এখানে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এখানে যে কাজগুলো আছে তারা সম্মিলিতভাবে কাজ করে, প্রত্যেকের মেধা এবং যোগ্যতার মাধ্যমে কাজের উৎকর্ষতা সাধন করে তারা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। এরপর যেটা আছে সেটা হলো উচ্চ মনোবল বৃদ্ধি। উচ্চ মনোবল এইভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার কারণে তারা এখানে কাজের ক্ষেত্রে তাদের মনোবল উন্নত হয় এবং তারা দৃঢ়তার সহিত কাজ করতে পারে। ছোটখাটো সমস্যা সৃষ্টি হলে, ব্যর্থতা সৃষ্টি হলে পারস্পরিকভাবে তারা সেটা মেনে নেয়, ভাগাভাগি করে নেয়, ফলে তাদের মনোবল অক্ষুণ্ণ থাকে। এরপরে যেটি আসে শৃঙ্খলা। প্রত্যেকটি দলের গঠনতন্ত্রে মৌলিক নীতি, আদর্শ, আচরণবিধি এগুলো বর্তমান থাকে এবং যেগুলো প্রত্যেক সদস্যকে বাধ্যবাধকভাবে পালন করতে হয়, ফলে সংগঠনের কাজের মধ্যে একটা শৃঙ্খলা বজায় থাকে। এরপরে দ্রুত সিদ্ধান্ত, এই দলের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব, কারণ দলীয়ভাবে যেহেতু সিদ্ধান্তটা নেওয়া হয় এবং দলীয়ভাবে কাজ করা হয়, ফলে খুব দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করার সুযোগ থাকে। এরপরে সৃজনশীলতার সুযোগ। যেহেতু দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সবাই কাজ করে এবং প্রত্যেকের দায়িত্ব পৃথক করে নির্ধারণ করা থাকে এবং প্রত্যেকে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে, ফলে স্ব দায়িত্বে তার সৃজনশীলতা প্রয়োগ করতে পারে। এর সুযোগ দল গঠনের মধ্যে রয়েছে, দলের ক্ষেত্রে রয়েছে। এছাড়া দলের ভিতরে যেহেতু তারা দলভুক্ত হয়ে কাজ করে, পারস্পরিক সুবিধা অসুবিধা তারা শোনে, তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়,
তার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়, ফলে এখানে একটা মানবীয় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর যেটা রয়েছে সেটা হলো ভয়ভীতি ও হতাশা দূরকরণ। টিম গঠনের মাধ্যমে ভয়ভীতি এবং হতাশা দূরীভূত হয়। অর্থাৎ টিমের ভিতরে সবাই মিলেমিশে কাজ করে এবং একে অপরকে সহযোগিতা করে, অভয় দান করে। কোনো কারণে হতাশার সৃষ্টি হলে আলোচনা মাধ্যমে তারা সেটা দূরীকরণের ব্যবস্থা করে থাকে। এটি একটি টিমের সুবিধা। আবার সবিশেষ যে সুবিধার কথা বলার আরো বহুবিধ সুবিধা রয়েছে। এখানে আরেকটি যে সুবিধার কথা বলা হচ্ছে সেটা বহুবিধ জ্ঞান ও মেধার সম্মিলন। যেহেতু একটি টিমে অনেক ধরনের সদস্য থাকে, অনেক সদস্য থাকে, তাদের একেকজনের মেধা এবং প্রজ্ঞা ভিন্ন ভিন্ন থাকে, ফলে অনেকগুলো জ্ঞান এবং মেধার সম্মিলন ঘটানো সম্ভব টিম গঠনের মাধ্যমে। এই হলো টিমের সুবিধা বা উপকারিতা। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটা হলো টিমের অসুবিধা কি। টিমের যেমন সুবিধা রয়েছে, এটা কিছু সমস্যাও রয়েছে। পৃথিবীতে যত কিছুই ভালোভাবে করা হোক না কেন, কোনো কিছুই ত্রুটিমুক্ত নয়। সব কিছুর ভিতরে সুবিধা অসুবিধা থাকে, ভালো মন্দ থাকে। তো টিমের ভিতরে তেমন কিছু ব্যাপার রয়েছে, অসুবিধা রয়েছে। প্রথম যেমন বলা আছে ধীরগতি সম্পন্ন এবং ব্যয়বহুল। টিম গঠন করা হলে টিমের মাধ্যমে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য যদি কোনো পদক্ষেপ না হয়, সেক্ষেত্রে ওই কাজের ভিতরে সবাই সম্পৃক্ত থাকে। সেক্ষেত্রে কোনো কিছু সমস্যার সৃষ্টি হলে, কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়লে সবার সাথে পরামর্শের ভিত্তিতে সেটি করতে হয়। ফলে তার জন্য সবার আয়োজন করা, সেটি সময় সাপেক্ষ, সিদ্ধান্ত গ্রহণ করা সেটিও ধীরগতি সম্পন্ন হয় এবং এগুলো করতে গেলে অনেক ব্যয় হয়। তো এটি একটি ব্যয়বহুল বিষয় বটে। এরপর হচ্ছে লেভেলিং প্রভাব। এটি হলো এমন একটি বিষয়, সেটি হলো দেখা যায় যে টিমের ভিতরে যারা কাজ করে তারা অনেক সময় নিজের ব্যক্তিগত চিন্তাকে প্রাধান্য না দিয়ে দলের অন্য সদস্যের সিদ্ধান্তকে সে প্রাধান্য দেয়। সে নিজে কোনো দায়িত্ব নিতে চায় না, অন্যের দায়িত্বে অন্যের সিদ্ধান্তের উপর সে নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে সৃজনশীলতার জ্ঞান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো দায়িত্ব বিভাজন। সংগঠনে যেহেতু প্রত্যেকে ব্যক্তির দায়িত্ব বিভাজন করা থাকে এবং বিভাজিত দায়িত্ব অনুযায়ী সবাই কাজ করে এবং দায়িত্ব বিভাজন করা থাকলেও তারা একত্রিত হয়ে কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে তারা একে অপরের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা হ্রাস। যেহেতু টিমের ভিতরে একটা নির্দিষ্ট নীতি, আদর্শ বা রূপরেখা, নিয়মকানুন থাকবে, তার উপরে ওই টিমের সদস্যকে চলতে হয়, ফলে অনেক ক্ষেত্রে কাজের স্বাধীনতা কমে যায়। এছাড়া একসাথে কাজ করতে গেলে ব্যক্তিগত মতামত ও কোনো বিষয়ে তার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা ইত্যাদি অনেক সময় এগুলোর কারণে দলের সদস্যদের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে, যেটা দলের কার্য সম্পাদনের ক্ষেত্রে খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে। এবং সর্বশেষে যে বিষয়টি আছে সেটা হলো অনমনীয়তা। অনেক সময় দলের সদস্যরা, দলের কর্মীরা নেতৃত্বের প্রতি অনমনীয় ভাব পোষণ করতে পারে, নেতাকে নাও মানতে পারে, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নেতা যদি আনুগত্য প্রকাশের জন্য চাপ সৃষ্টি করে তাহলে তারা বিদ্রোহ করতে পারে। এই ধরনের সমস্যা আমরা টিমের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো টিমের সুবিধা অসুবিধা। তো এরপরেও টিমের সুবিধা অসুবিধা থাকার পরেও কিন্তু একজন ব্যক্তি বা কর্মী দলে অন্তর্ভুক্ত হয় বা টিমে অন্তর্ভুক্ত, তার কারণ কি, যে সে একজন সামাজিক জীব, সে একা চলতে পারে না। পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য, সঙ্গ প্রাপ্তির জন্য সে দলে অন্তর্ভুক্ত হয়। যৌথভাবে একটা কাজ, এককভাবে যে কাজ করা সম্ভব, যৌথভাবে সে কাজ করা সম্ভব, সেহেতু কার্য সম্পাদনের জন্য সে দলে অন্তর্ভুক্ত হয়। নিজের নিরাপত্তার জন্য সে দলে অন্তর্ভুক্ত হয়। দলে অন্তর্ভুক্ত হলে সে পদ পায়, তার দায়িত্ব বা তার আত্মমর্যাদা এবং আত্মতৃপ্তি বাড়ে। সংগঠনে একত্রিতভাবে কাজ করার কারণে তার কাজ করার শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি পায়। সে নিজেকে মূল্যায়ন করার সুযোগ পায়, সেই জন্য সে দলে অন্তর্ভুক্ত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি দল গঠনের যতই খারাপ থাক না কেন, এটির ভালো দিক সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো দলগত আচরণের ছাঁচ নির্ধারক। অর্থাৎ দলগত আচরণটা কেমন হবে সেটির কতগুলো নির্ধারক আছে। আচরণ বিজ্ঞানের দলগত আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যদি দলগত আচরণ বিষয়টি বুঝতে চাই, তাহলে দলগত আচরণের প্রভাব বিস্তারের উপাদানগুলো সম্পর্কে আমাদের একটু সুস্পষ্ট ধারণা থাকতে হবে, রাখা প্রয়োজন। তো আমরা সেটি নিয়ে আলোচনা করব, কি কি বিষয়ের উপর দলগত আচরণের ছাঁচ নির্ধারিত হয়ে থাকে। প্রথম যেটি আছে সেটি হলো পটভূমি ও গঠন।
এখানে আমরা জানি যে কোনো দল কতিপয় ব্যক্তি নিয়ে এখানে গঠিত হয়। বিভিন্ন ধরনের ব্যক্তি এখানে আসে। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন তাদের পূর্ববর্তী জ্ঞান, অভিজ্ঞতা, ধ্যান ধারণা, বিশ্বাস, মনোভাব ইত্যাদি রয়েছে। এগুলো নিয়ে তারা সংগঠনে আসে এবং ব্যক্তির পূর্ববর্তী এই যে ধ্যান ধারণা আ এগুলো এই পটভূমি দলগত আচরণের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। এরপর রয়েছে দলীয় লক্ষ্য। আ যে লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠায় এই দল গঠন করা হয়, কর্মপ্রচেষ্টা পরিচালিত হয়, সেটিকে আমরা দলীয় লক্ষ্য বলি। এই দলীয় লক্ষ্য এই দলগত আচরণ নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে। এরপর হচ্ছে দলের আকার। দলের আকারের উপরে দলগত আচরণ নির্ধারণ হয়। দলের আকার যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থাপকরা তাকে নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করতে পারেন। এটাকে সঠিকভাবে তারা তত্ত্বাবধান করতে পারেন। ফলে এটি দলের সদস্যের সংখ্যা কম হলে সুবিধা হয়। পাশাপাশি যদি দলের সদস্য সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পারস্পরিক যোগাযোগের পরিমাণ কমে গিয়ে সেক্ষেত্রে ব্যবস্থাপকদের এদের নিয়ন্ত্রণের সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে দলগত আকারও দলগত আচরণ নির্ধারণে একটা ভূমিকা রাখে। এরপরে রয়েছে দলগত আদর্শ। প্রত্যেকটি দলেরই কিছু লিখিত অলিখিত কিছু নিয়ম কানুন রয়েছে এবং এগুলো কিন্তু দলের শৃঙ্খলা নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য এই দলগত আদর্শ অপরিহার্য। এই আদর্শ যদি না থাকে তাহলে সেখানে দলগত আচরণ ঠিক থাকে না। তো দলগত আদর্শের কারণ এই বিষয়টিও কিন্তু দলগত আচরণের উপর প্রভাব বিস্তার করে থাকে। দলগত আদর্শ যেমন হয় দলগত আচরণটিও সেরকম হয়ে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে দলগত যোগাযোগ। দলের ভিতরে প্রত্যেকের সঙ্গে অর্থাৎ প্রত্যেক দলের আচরণ ও কর্মপদ্ধতি এটি দলগত যোগাযোগের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। যোগাযোগের মাধ্যমে দলের সদস্যরা কি করে পারস্পরিকভাবে নিজেদের তথ্য আদান প্রদান করে এবং মতামত আদান প্রদান করে। এই বিষয়টিও কিন্তু দলগত আচরণের উপর প্রভাব বিস্তার করে থাকে। এরপর যেটা আসছে সেটা হলো দলীয় সংযোগশীলতা। দলগত যোগাযোগের বাইরেও সদস্যরা তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সহমর্মিতা সৃষ্টি হয় এবং দলে তাদের একত্রিত থাকার ক্ষেত্রে তাদের একটা সহমনোভাব সৃষ্টি হয়। এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের মনোভাব আদান প্রদান করে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। ফলে যদি কোনো কারণে দলের বাইরে বা দলের ভেতরে তার যদি কোনো রকম হুমকি বা কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে দলগত সংযোগশীলতার মাধ্যমে এটা দূর করতে পারে। ফলে দলগত সংযোগশীলতাও কিন্তু দলীয় আচরণে প্রভাব বিস্তার করে থাকে, নির্ধারণে প্রভাব বিস্তার করে। এরপর রয়েছে দলীয় ভূমিকা। দলের ভেতরে বিভিন্ন সদস্য বিভিন্ন ভূমিকা অবতীর্ণ হয়। তাদের মর্যাদাও ভিন্ন হয় এবং মর্যাদা এবং ভূমিকার পার্থক্যের কারণে তাদের মধ্যে ক্ষমতারও পার্থক্য লক্ষ্য করা যায় এবং তাদের আচরণের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব দলীয় সদস্যদের উপর প্রভাব বিস্তার করে থাকে এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে এবং দলের নেতার যে আচরণে সে যে ধরনের কর্মকাণ্ড করে সেই আচরণে এই দলের আচরণের উপর নেতার একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকে এবং নেতৃত্বের দ্বারাই কিন্তু সঠিক আচরণ দলের সঠিক আচরণ গঠনমূলকভাবে নির্ধারিত হয়ে থাকে। এরপরে যেটি রয়েছে পারিশ্রমিকের ব্যবস্থা। দলে যারা সদস্য হন তাদের প্রত্যেকের ভূমিকা এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পারিশ্রমিক নির্ধারিত হয় এবং এই পারিশ্রমিক এভাবে নির্ধারণ হওয়ার ফলে দলের সদস্যদের ভিতরে এখানে প্রতিযোগিতামূলক বা পার্থক্যমূলক অবস্থার সৃষ্টি হয় যেটি দলগত আচরণের উপর প্রভাব বিস্তার করে থাকে। এবং সর্বশেষে যে বিষয়টি রয়েছে পরিবেশ। সংগঠনকে বা দলকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে তাকে কাজ করতে হয়। অভ্যন্তরীণ অর্থাৎ ওই দলের ভেতরে যারা ব্যক্তিবর্গ রয়েছে, প্রযুক্তি আছে, ব্যবস্থাপক রয়েছেন, তাদের মধ্যে তাকে কাজ করতে হয়। এছাড়াও বাইরে যে সমস্ত অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত পরিবেশে তাদের ভিতরে তাকে কাজ করতে হয়। প্রত্যেকটি বিষয় কিন্তু ওই দলের সদস্যদের উপর আচরণের উপর প্রভাব বিস্তার করে এবং এগুলো দ্বারা তাদের আচরণ নির্ধারণ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দলগত আচরণ নির্ধারণে এই উপাদানগুলো প্রভাব বিস্তার করে বা দলগত আচরণ কিভাবে কিরকম হবে এইগুলো নির্ধারক। এগুলো নির্ধারণ করে তাদের আচরণটা কেমন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দলগত আচরণ। এই পর্যায়ে এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো যে দলকে কার্যকর ও উৎপাদনমুখী করার উপায়, অর্থাৎ দলকে কিভাবে কার্যকর করা যায়, কিভাবে উৎপাদনমুখী করা যায় সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব।
প্রথম যে বিষয়টি আসে সেটা হলো ফলপ্রদতা মূল্যায়ন। দলকে উৎপাদনমুখী করার জন্য দল যে কাজ করছে এর দ্বারা যে ফল পাওয়া গেলে সেটা মূল্যায়ন করতে হবে। এটি করা অপরিহার্য। দলের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে এর ভিতরে কোনো অন্তরায় আছে কিনা বা কোনো দুর্বলতা আছে কিনা সেটা চিহ্নিত করে সেটা দূর করতে হবে। এটি যদি করা হয় তাহলে দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা সম্ভব হবে। এরপরে যেটি আসছে সেটা হলো অর্পিত কার্যাবলী বিশ্লেষণ। অর্থাৎ দলের সদস্যদের যে বিভিন্ন প্রকার দায়-দায়িত্ব বা কর্তৃত্ব অর্পণ করা হয়েছিল, কার্যাবলী দেওয়া হয়েছিল, সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। এগুলো যদি বিশ্লেষণ করা না হয় তাহলে কিন্তু দলকে উৎপাদনমুখী করা যাবে না। সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এটি মূল্যায়ন করা অবশ্যই দরকার। তাহলে এই দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা সম্ভব হবে। এরপরে যে সংযোগশীলতা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ দলে যারা কাজ করেন এদের দলীয় কাজে গতিশীলতা আনয়ন করার জন্য পরস্পরের মধ্যে সংযোগশীলতা বৃদ্ধি করতে হবে, সহমর্মিতা বৃদ্ধি করতে হবে এবং পারস্পরিক মতভেদের বিষয়টি দূর করার ব্যবস্থা করতে হবে। তাহলে এই দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা সম্ভব হবে। এরপরে যে বিষয় প্রেরণা বৃদ্ধির পরিকল্পনা করতে হবে, অর্থাৎ দলে যারা কাজ করেন এদেরকে কাজে উৎসাহিতকরণ করার জন্য এবং লক্ষ্য অর্জনে উৎসাহিতকরণ করার জন্য এখানে প্রেরণা বৃদ্ধির পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে তারা যে কাজ করে তারা ভালোভাবে কাজ করছে কিনা সেটা স্বীকৃতি দান, পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকতে হবে। এটি করা গেলে তাদের মধ্যে প্রেরণা বৃদ্ধি পাবে, তারা কাজ করতে চাইবে। এটিও দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করার একটি উপায়। এরপর যেটা হচ্ছে সেটা হলো কৌশল অবলম্বন। দলের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য দলের ভেতরে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কৌশলটি গ্রহণ করতে হবে যাতে দলের ভিতরে অভিজ্ঞ এবং যোগ্য লোক আসে এবং অভিজ্ঞ এবং দক্ষ লোকের মাধ্যমে যাতে ওই দলটি সঠিকভাবে কাজ করতে পারে সেই কৌশল অবলম্বন করতে হবে, তাহলে দল কার্যকর হবে। এরপর যেটি আসে সেটা হলো আদর্শ পরিবর্তন। কর্মীদের যারা দলে কাজ করে তাদের ওই দলের একটি আদর্শ থাকতে হবে। আদর্শ নির্ধারণ করা না থাকলে সদস্যরা বুঝতে পারবে না যে তারা কেন কাজ করছে। তো প্রয়োজনে আদর্শ পরিবর্তন করা দরকার পড়লে সেটিও করতে হবে। করে আদর্শ নির্ধারণ করে দিতে হবে যে কেন তারা কাজ করছে, দলের আদর্শটা কি এটি নির্ধারণ করতে হবে, তাহলে দল কার্যকর হবে এবং উৎপাদনমুখী হবে। এরপরে হচ্ছে সমন্বয় সাধন। কর্মী যারা কাজ করছে এই কাজটি যাতে সঠিকভাবে হয় সেজন্য অধিকতর সমন্বয় সাধনের ব্যবস্থা করতে হবে। যদি দলীয় সদস্যদের কার্যত তারা যে কাজগুলো করছে এটাকে যদি সঠিকভাবে সমন্বয় সাধন করা যায় তাহলে তাদেরকে উৎপাদনমুখী করা সম্ভব। এরপর হচ্ছে দলীয় সিদ্ধান্তে উৎসাহ দান, অর্থাৎ দলে যারা সদস্য হবেন তারা কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত নেবেন এবং তাদেরকে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে এবং উৎসাহিত করা গেলে তারা সিদ্ধান্তে অংশগ্রহণ করবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা যৌথভাবে প্রচেষ্টা চালাবে। সেক্ষেত্রে উৎপাদন আরো গতিশীল হবে এবং দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা সম্ভব হবে। এরপর হচ্ছে প্রশিক্ষণ। সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য দলের ভিতরে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে শুধুমাত্র যে কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পায় তা না, তাদের মনোভাবও পরিবর্তন হয় এবং আন্তঃব্যক্তিক সম্পর্কের উন্নতি ঘটে থাকে। সেই জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে যেটি আছে সেটি হলো দলকে উৎপাদনমুখী করার জন্য যে সংগঠনের যে বিভিন্ন দল আছে এর ভেতরে একটি কার্যকর প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রত্যেক দলই যাতে তাদের উদ্দেশ্য অর্জনের জন্য আরো বেশি উদ্যোগী হয়, কর্মপ্রচেষ্টা চালায়, সেজন্য বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা সম্ভব হবে। এবং সর্বশেষে যে বিষয়টি আসছে সেটি হলো কার্যপ্রক্রিয়ার মূল্যায়ন। তো দলীয় কার্যকারিতা বৃদ্ধির জন্য বা দলকে উৎপাদনমুখী করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো যে তারা যে কাজ করছে যে প্রক্রিয়ায় কাজ করছে সেই কার্যপ্রক্রিয়াটা মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করে দেখতে হবে যে প্রক্রিয়াটি ঠিক আছে কিনা এবং এই মূল্যায়নের মাধ্যমে কার্যক্রমকে গতিশীল রাখার ব্যবস্থা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল টিম অ্যান্ড টিম বিল্ডিং অর্থাৎ দল এবং দল গঠন এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়সমূহ। আরো কিছু বিষয় আছে যেগুলো তোমরা বই পড়ে জানবে। তো আশা করি টিম কাকে বলে, টিমের উদ্দেশ্য কি, কিভাবে একটি টিম গঠন করা যায়, একজন কর্মী কেন টিমে অংশগ্রহণ করে,
ইত্যাদি বিষয়গুলি আমরা টিমের সুবিধা কি অসুবিধা কি সেগুলো আমরা জেনেছি। পাশাপাশি কিভাবে একটা দলকে কার্যকর এবং উৎপাদনমুখী করা যায় সেটি সম্পর্কে আমরা জানলাম। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা সর্বশেষ যে অধ্যায় রয়েছে ব্যবস্থাপনা পরিবর্তন ম্যানেজিং চেঞ্জ, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করে, তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।